মিটি কার্টুন হাউস। কিরে, কেমন লাগছে বল? দারুণ লাগছে। সেই কবে এসেছিলাম বল একসাথে মাছ ধরতে, আবার কতদিন পর এলাম। ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। তা যা বলেছিস, ছোটবেলায় গ্রামে এলেই আমরা এই ছিপ নিয়ে মাছ ধরতে চলে আসতাম। শহরে আর এসব হয় কোথায় বল? শহরে পুকুরের অভাব আছে সেটা নয়, তবে আমাদের সময় হয় কোথায় বল? দৈনন্দিন ব্যস্ততার মধ্যে সময়ই বার করা যায় না যেরকম সবাই মিলে ছিপ নিয়ে মাছ ধরতে যাব। তবে রিনি যাই বল, আমি খুব কম মেয়েকেই দেখেছি তোর মতো মাছ ধরার নেশা আছে। এই জন্য দিদার কাছে কত বকা খেয়েছি বল। ছোটবেলায় তো আমায় আসতেই দিত না, বলতো ছেলেরা মাছ ধরবে, মেয়েরা গিয়ে কি করবে। সেই দিদাকেও তো তুই মডার্ন করে ফেলেছিস রে। এখন তো দিদাই তোকে পাঠাচ্ছে মাছ ধরতে। হ্যাঁ, সেটা আমার ক্রেডিট বলতে পারিস। থাক, আর বেশি কলার না তুললেও চলবে। আমি রিনি, আর ও আমার দাদা সৌরভ, তবে নিজের দাদা নয়, মাসির ছেলে। দাদা মাছ ধরতে ভীষণ ভালোবাসে, একরকম নেশা বলতে পারো। আমিও ওর সাথে ছোটবেলা থেকেই মাছ ধরতে আসি, আমারও একরকম নেশা হয়ে গেছে। তবে আমাকে কোনোদিন মাছ ধরতে দেয়নি, ওই আমি সহকারীর কাজ করি আর কি। ছোটবেলা থেকেই আমরা যখনই গ্রামে আসি তখনই দুজনে মিলে মাছ ধরতে বেরিয়ে পড়ি। যদিও আগে দিদা আমায় যেতে দিত না, তবে এখন আর আপত্তি করে না। একরকম মাছ ধরার টানে আমরা ছুটে ছুটে এই গ্রামে চলে আসি। রিনি, তোর মোহনপুরের জমিদার বাড়ির ওই পুকুরটার কথা মনে আছে? মোহনপুরের জমিদার বাড়ির পুকুর? ওই যেটা ভুতুরে পুকুর নামে বদনাম আছে? ভুতুরে পুকুর নয় রে, ভুতুরে বাড়ি। বাড়িটারই মেন বদনাম, তবে বাড়ি লাগোয়া পুকুর যখন, পুকুরেরও বদনাম। হ্যাঁ, মনে তো আছে। কেন বলতো? শুনেছি ওই পুকুরে নাকি প্রচুর মাছ আছে, কিন্তু আজ পর্যন্ত ওই পুকুরে কেউ সাহস করে মাছ ধরতে যায় না। কি ব্যাপার বলতো, তোর মতলবটা কি? তুই কি ওখানে যাওয়ার প্ল্যান করছিস নাকি? তা যদি রাজি থাকিস, আমার কোনো আপত্তি নেই। হ্যাঁ রে, তুই কি আবার ভূতে ভয় টয় পাচ্ছিস নাকি আজকাল? আরে তা নয়, ভূতে কেন ভয় পেতে যাব। তবে বাড়িতে জানতে পারলে কি আর যেতে দেবে? বাড়িতে জানানোর কি আছে, সকাল সকাল যাব, বিকালের মধ্যে ফিরে পড়বো। সে কি রে, বাড়িতে না জানিয়ে যাবি? তারপর যখন জানতে পারবে, জেনে গেলে কিন্তু দুজনেরই পিঠে পড়বে। ওফ, তুই না বড্ড ভয় পাস। যাবি কি যাবি না বল, বাকি ব্যবস্থা আমি করে নেবো। আর শোন, বাড়িতে কিচ্ছু বলবি না। আচ্ছা, তাই হবে, বাড়িতে কিছু বলবো না। কিন্তু যাবি কি করে? তুই না একটা উল্লু, কি করে আবার যাব? একটা গরুর গাড়ি করে যাব। গরুর গাড়ি চেপে এমন একটা ভুতুরে বাড়িতে অ্যাডভেঞ্চারে যাওয়ার জন্য আমি আর অমত করতে পারলাম না, রাজি হয়ে গেলাম। কি রে, এভাবে বসে বসে কি ভাবছিস? ও, তুই? তোর কথাই তো ভাবছিলাম। দেখ,
তুই ভাবছিলি আর আমি হাজির হয়ে গেলাম। তা বল কি ভাবছিস এখন? কিরে, কাল যাবি তো নাকি? কিছুই তো বললি না। হ্যাঁ, সেই জন্যই তো এসছি তোর কাছে। শোন, আমি সব ব্যবস্থা করে এসছি। কাল সকাল সকাল বেরিয়ে পড়বো। আর মা, মাসি, দিদা, ওদের কি বলবি? ওসব নিয়ে তোকে ভাবতে হবে না, ওগুলো আমি ঠিক ম্যানেজ করে নেবো। তুই শুধু মুখ বন্ধ করে চুপচাপ সকালবেলা বেরিয়ে যাবি, ঠিক আছে? আচ্ছা, তাই হবে। পরের দিন আমরা দুজন সকাল সকাল বেরিয়ে পড়লাম গরুর গাড়ি করে। তবে দাদা বলল, রমেন কাকা, মানে যিনি এই গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছেন, তিনি জানেন না যে আমরা কোথায় যাচ্ছি। মোহনপুরের জমিদার বাড়িতে যাচ্ছি শুনলে আমাদের নিয়ে যেতে রাজি হতেন না, তাই তাকে কিছুই জানায়নি। গরুর গাড়ি করে গ্রামের মেঠো রাস্তা দিয়ে যাওয়ার আনন্দটাই আলাদা। সে কবে ছোট্টবেলায় আমি গরুর গাড়ি চড়েছি, সে কথা আর মনেই পড়ে না। কত বছর পর আজ আবার দাদার কল্যাণে গরুর গাড়ি চড়ার সুযোগ হলো। ওই দূরে মোহনপুরের জমিদার বাড়ি দেখা যাচ্ছে। তবে হ্যাঁ, এখন আমরা হেঁটে হেঁটেই আসছি, কারণ রমেন কাকা যেই জানতে পেরেছে যে আমরা এই জমিদার বাড়িতে আসছি, মাঝ রাস্তাতেই নামিয়ে দিয়ে চলে গেছে। জমিদার বাড়ির সামনে গিয়ে আমরা দুজনে মন্ত্রমুগ্ধের মতো জমিদার বাড়িটা দেখতে লাগলাম। সত্যি কি অপূর্ব এই জমিদার বাড়ি! এখন এর জরাজীর্ণ অবস্থা হলেও এককালে এই জমিদার বাড়ি যে কত সুন্দর ছিল তা আমরা কল্পনা করতে পারছি। সময় নষ্ট না করে আমরা জমিদার বাড়ির ভেতরে ঢুকলাম। এই তো, এই তো সেই পুকুর। বাবা, পুকুরটা তো দেখছি একদম গেটের সামনেই। এই পুকুরে আসতে গেলে তো বাড়িতেও ঢুকতে হবে না, তাতেও সবাই এত ভয় পায়। যাকে ছাড় ওসব কথা। শোন ভালো করে, এই পুকুরটার আশেপাশে আমাদের থাকতে হবে। এর বাইরে যাওয়ার পারমিশন নেই। ওই বাড়িতে ঢোকার তো একদমই পারমিশন নেই। আর আমাদের বিকালের মধ্যেই জায়গা ছেড়ে চলে যেতে হবে। সন্ধেবেলা থাকারও পারমিশন পাইনি, বুঝেছিস? বুঝলাম। তাহলে আর দেরি করে কি হবে, চ কাজ শুরু করে দেয়া যাক। আচ্ছা দাদা, তোর কি মনে হয়, এখানে কি সত্যিই ভূত আছে, নাকি মানুষ এমনি এমনি ভয় পায়? আমার তো ভয় লাগছে না একটু। আরে ছাড় তো ওসব কথা। শুনেছি এই পুকুরে প্রচুর মাছ আছে, আর সেই জন্যই আমার মনে হয় এই সমস্ত কথা রটানো আছে। বা হতে পারে জমিদার বাড়িতে প্রচুর ধন সম্পত্তি আছে, গুপ্তধনও থাকতে পারে। হয়তো সেই জন্যই এমন সব কথা রটানো আছে, যাতে কেউ ভয়তে না এখানে আসে। তা অবশ্য হতে পারে। আচ্ছা, দেখবি সত্যি সত্যি গুপ্তধন আছে কি? তুই কি পাগল হয়েছিস? তোকে বললাম না এই পুকুরের আশেপাশে ছাড়া আমাদের কোথাও যাওয়ার পারমিশন নেই। এদিক ওদিক গেলে না ঠিক দিদাদের কানে চলে যাবে, তখন দুজনেরই পিঠে পড়বে। মনে আছে তো? এ কি,
ঘুমিয়ে পড়েছিলাম। এ রিনি ওঠ, রিনি, এই রিনি ওঠ, আর ঘুমোস না। কি রে, ঘুমিয়ে পড়েছিলাম আমরা? এত রাত হয়ে গেছে। কথা বলতে বলতে কি করে যে দুজনে ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারিনি। কিন্তু যা দেখছি ভালোই রাত হয়েছে। এখন কি করে বাড়ি যাই বলতো? এদিকে বিকালের মধ্যে এখান থেকে বেরিয়ে যেতে হতো আমাদের। এখন তো বাড়ি যাওয়া মুশকিল হয়ে যাবে, অনেকটা রাস্তা। তাহলে তাহলে কি করবি এখন? আমি বলি কি, চল আমরা জমিদার বাড়ির ভেতরে ঢুকে যাই। এখন তো আর কেউ দেখতে আসছে না, সকাল সকাল এখান থেকে বেরিয়ে পালিয়ে গেলেই তো হলো। তা না হয় হলো, কিন্তু আমি ভাবছি বাড়ির কথা। বাড়িতে সবাই খুব চিন্তা করবে রে। দেখি, একটা ফোন করে দি বরং। এ কি, ফোনে তো দেখছি টাওয়ারই নেই। ফোন করি কি করে? না, ফোন করা যাবে না। দেখি চ, আমরা বরং বাড়ির ভেতরেই যাই। জমিদার বাড়ির ভেতর ঢুকে দেখলাম বাইরে থেকে এটা যতটা না সুন্দর, ভেতরটা তার থেকে আরো অনেক বেশি সুন্দর। অন্ধকারের মধ্যেও এই সৌন্দর্য যেন চাপা পড়েনি। বারান্দা দিয়ে হাঁটতে হাঁটতে একটা ঘরের দরজা খোলা দেখে সেখানেই ঢুকে পড়লাম। ঘরের ভেতর ঢুকে আমরা দুজন ঘরটা ভালো করে দেখতে লাগলাম। ঘরটা বিশাল বড়, সিলিংটাও খুব উঁচু। সিলিং থেকে একটা ঝাড়বাতি ঝুলছে। ঘরের জায়গায় জায়গায় দেয়ালে ধরেছে ফাটল, আর মাকড়সার জালে ঘরটা পুরো ভর্তি। ধুলো ময়লায় মেঝেটা পুরো চাপা পড়ে রয়েছে। দেখ রিনি, ঘরটার যা অবস্থা, এখানে শোয়া একেবারেই সম্ভব নয়। আমাদের সাথে কোনো রকম শতরঞ্জি, চাদর বা মাদুর কিছুই নেই। তাই চ, ঘরের ওই মাঝখানটায় গিয়ে দুজনে বসে থাকি। রাতটা এভাবে বসে বসেই কাটিয়ে দেবো, আর ভোর হওয়ার সাথে সাথেই এখান থেকে বেরিয়ে পড়বো, বুঝলি তো? দাদার কথায় আমি সম্মতি দিয়ে দুজনে মিলে ঘরের মাঝখানে গিয়ে বসলাম। তবে একটা কথা বলতে বাধ্য হচ্ছি, সকালবেলা এই জায়গাটা যেমন ছিল, রাত্রিবেলা যেন একেবারে বদলে গেছে। রাতের বেলা এই ঘরের ভিতর ঢুকে আমার যেন কেমন গা ছমছম করতে লাগলো। সত্যি কথা বলতে কি, আমার এখন বেশ ভয়ই করছে। তবে আমি সেটা দাদাকে কিছু বললাম না। দুজনেই যেন কথা হারিয়ে ফেলেছে। আমরা চুপচাপ বসে আছি, কেউই কারোর সাথে কোনো কথা বলছি না। এইভাবে বেশ খানিকক্ষণ চুপচাপ বসে থাকার পর হঠাৎ হঠাৎ লক্ষ্য করলাম কোনো এক অদৃশ্য শক্তি যেন দাদার গলা টিপে শূন্যে তুলে ধরলো। দাদা আর কোনো কথা বলতে পারছে না। আর এই সমস্ত ঘটনা দেখে আমি ভয় ঠকঠক করে কাঁপতে লাগলাম। হঠাৎ বিড়ালের আওয়াজ পেয়ে তাকিয়ে দেখি কোথা থেকে একটা বিড়াল এসে দাঁড়িয়েছে। হয়তো আমাদের কাছে মাছ আছে, সেই মাছের গন্ধে গন্ধে এসে বিড়ালটা আসা মাত্র দাদা যেন শূন্য থেকে মাটিতে পড়ে গেল। চ, পালা পালা এখান থেকে। দাদার গলার আওয়াজ পেয়ে যেন আমি ধাতস্থ হলাম। সঙ্গে সঙ্গে দুজনে মিলে দরজা খুলে বাইরে গেলাম। দরজার বাইরে এসে দেখি একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। অন্ধকারে স্পষ্ট যেন দেখতেও পাচ্ছি না। অনেক সাহস নিয়ে আমি বললাম, কে 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 ওখানে কে? এই কথা বলার পরই আকস্মিক এমন একটা ঘটনা ঘটলো যার জন্য আমরা একেবারে তৈরি ছিলাম না।
হঠাৎ করে দেখি সেই ছায়ামূর্তি আমাদের মুখের সামনে দাঁড়িয়ে। ঘোমটাটা খুলে গেল, আর ঘোমটার ভেতর থেকে বেরিয়ে এসেছে একটা ঝলসানো কালো মুখ। এই ঘটনা দেখে আমি সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যাই, আর তারপর দাদাও অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। সকালবেলা যখন জ্ঞান ফিরল, চোখ মেলে তাকিয়ে দেখি সামনে দাঁড়িয়ে আছে মামা আর গ্রাম প্রধান। তোদের এত বড় সাহস হয়েছে কাউকে কিছু না বলে না জানিয়ে এই বাড়িতে চলে এসেছিস? আমার কাছ থেকে অনুমতি নিয়েছিল, কিন্তু আমি তো বলেছিলাম বিকালের মধ্যে এখান থেকে বেরিয়ে যেতে, আর এই বাড়ির মধ্যে যেন একেবারে না ঢোকে। ওরা বাড়ির মধ্যে ঢুকে রাত কাটাবে আমি কি করে জানবো? না না, আমরা তো বিকালের মধ্যে বেরিয়ে যেতাম, কিন্তু মাছ ধরতে বসে যে কি করে দুজনেই ঘুমিয়ে পড়লাম বুঝতে পারিনি। ঘুম ভাঙলো যখন তখন অনেক রাত হয়ে গেছে, আর বাড়ি ফেরা সম্ভব ছিল না। তাই আমরা ভাবলাম বাড়িতে ঢুকে একটু যদি কোথাও আশ্রয় নেওয়া যায়। অনেক হয়েছে, সারা রাত বাড়ির বাইরে এমন একটা ভুতুড়ে বাড়িতে থাকে। তোদের ভাগ্য ভালো যে বেঁচে গেছিস। এবার বাড়ি চল। কিন্তু মামা, কাল রাতে যাকে এখানে দেখলাম সে কি? একটা ঝলসানো মুখ দেখতে পেয়েছিলাম। তোমরা যাকে দেখেছো সে জমিদারের ছেলের বউ। গরিব ঘরের মেয়েকে ছেলের বউ করে এনেছিল, কিন্তু গরিব ঘরের মেয়ে বলে ওর ওপর খুব অত্যাচার করতো। একদিন পুড়িয়ে মারে তাকে। তারপর জমিদার বাড়ির সবাই রহস্যজনক ভাবে মারা যায়। তারপর থেকেই এই বাড়ি ভুতুরে বাড়ি, কেউ আর আসতে চায় না। হয়েছে হয়েছে, অনেক হয়েছে। এসব জেনে তোদের কি হবে? চল তো এবার বাড়ি ফিরে চল, বাড়িতে সব চিন্তা করছে। আমরা দুজন আর কোনো কথা না বলে চুপচাপ মামার সাথে বেরিয়ে গেলাম। তবে একটা জিনিস কিছুতেই বুঝতে পারছিলাম না, যে অজ্ঞান হওয়ার পরও ভূতের কবল থেকে বাঁচলাম কি করে। তবে আমার মনে হচ্ছে ওই বিড়ালের জন্যই বোধহয় কাল আমরা বেঁচে গিয়েছিলাম। বিড়ালকে দেখেই দাদাকে ছেড়ে দিয়েছিল ওই অদৃশ্য শক্তি, আর ওই বিড়ালটাই হয়তো আমাদের আশেপাশে ঘুরছিল বলে ভূতের কবল থেকেও আমরা বেঁচে ফিরতে পারছি। তবে আর যাই হোক, আর কোনোদিনও কোনো অচেনা জায়গায় মাছ ধরতে যাওয়ার সাহস হবে বলে মনে তো হয় না।